খাদ্য নিরাপত্তার পরে আরো অনেক কিছু আছে, আমি সবগুলোতে যাব না, কিন্তু আমি অন্য একটা কথা বলি, যেটা বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, যে সাইকোলজিটা আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের কথা বলার। বাংলাদেশের মানুষ, আমি অনেকবার বলেছি, আজকে আবার বলবো, বাংলাদেশের মানুষের চরিত্র এমন, মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, তো মানুষ কথা না বলে থাকে। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে হবে। এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসেই না। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো তারা প্রতিবাদ করেছে এবং বারবার সেই প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা কিছু না কিছু অর্জন করেছি। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি, এটা সত্যি। এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি খোলাখুলি কথা বলছি, আপনারা যেটা একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে দেবেন, যে রাষ্ট্র ব্যবস্থা আমি আমি মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে প্রচার করে দেয়। একজন মানুষকে মানুষ হিসাবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক। আজ জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজে সেই গুরু তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের গণ মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন দিই। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি যে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাবনা দেই যে সবকিছু সুন্দরভাবে চলবে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক। আমি কথাগুলি খোলাখুলি ভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট এই যে 18 কোটি মানুষ, ছোট্ট একটি দেশ, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ এলাকা। আপনারা কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ বসবাস করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে, এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম বসতিপূর্ণ শহর। অবশ্য সেখানে নয়, বৃহত্তম ঘনবসতিপূর্ণ বা বৃহত্তম জনবসতিপূর্ণ শহরে আমরা হতে পারি। তো সমস্যাটি হচ্ছে যে আমরা সেই শহরটিকে কিভাবে আমরা পরিচালনা করছি। এবং দেখেন, আওয়ামী লীগের কথা একটু আসতে হয়। আমি প্রথমে কথা বলার আগে চিন্তা করেছিলাম যে কারো সমালোচনা করবো না, শুধু আত্মসমালোচনা করবো, কিন্তু তারপরে একটু বলতে হয় যে দেখুন আওয়ামী লীগ কি করেছে। তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা।
তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছে কেবলমাত্র নিজ একটু আগে চমৎকার ভাবে জনাব আল্লাহ সাহেব বলেছেন, প্রথমে হচ্ছে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি এখন তো বললাম, অপরাধ নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনী গোষ্ঠী তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার্কি। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা একটা কথা আমি খোলাখুলি বলি, আজকে প্রশ্ন জায়গা অর্থনীতি, আমি আমি ব্যক্তিগত বিষয় বলি, আপনাদের বলা প্রয়োজন। আমি গতকাল আমার কন্যা, আমাদের এক কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির বিষয়ে সে গবেষণা করছে, আমি তার সঙ্গে বিতর্কে জড়িত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করে আমি একজন লেম্যান হয়ে অর্থনীতি, আমার সে বিতর্কে যাওয়া সঠিক নয়, তারপরে আমি বিতর্কে জড়িত হয়েছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো বিশ্বের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছো অর্থনীতি নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আজকের অর্থনীতিবিদরা মানুষের কল্যাণে যে অর্থনৈতিক যে থিওরিগুলো দিচ্ছে সেগুলো পরিবর্তন। এবং আমি তোমাকে অনুরোধ করছি তুমি সেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে গবেষণা। কেননা দেখুন, এই যে কিছু কনসেপ্ট নিয়ে আমরা